নমস্কার, বিকাশের গতি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বিকাশ এবং স্বচ্ছতা এই দুটো পারিপার্শ্বিকভাবে নিজেদেরকে পরিপূরক রূপে আমরা কিন্তু দেখি। স্বচ্ছতা, শুভতা বা আমরা বলি আমাদের এক ধাপ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আমাদেরকে অনেকটাই সাহায্য করে। আজকে এই স্বচ্ছতা নিয়ে, এই স্বচ্ছ অভিযান নিয়ে এবং আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকব। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মধ্যে রয়েছেন এইমসের সম্মানিত ইসজোনের মাননীয় চেয়ারম্যান শ্রী সুখময় শাহ মহোদয়। নমস্কার। নমস্কার। অনেক অনেক স্বাগত দূরদর্শনের পর্দায়। এবং যে কথাটা আমরা প্রথমেই বলছিলাম যে বিকাশের সাথে স্বচ্ছতা, এই দুটো কথা একে অপরের পরিপূরক, এটা নিয়ে একটু বলুন। দেখুন, আমরা যখন আমাদের রাষ্ট্রের বিকাশের কথা বলবো তখন স্বচ্ছতাকে বাদ দিয়ে বিকাশের আলোচনা করা যায় না। একদম। আমরা ভারতবর্ষের স্বাধীনতার থেকে আজকে পর্যন্ত আমরা যদি সময়কালটা দেখি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা 1947 থেকে আমাদের 2013 পর্যন্ত এবং আরেকটা 2014 থেকে 2025 পর্যন্ত। আমরা যদি দুইটা ভাগ যদি আমরা করি, তো 2014 সালের পর থেকে আমাদের দেশের মধ্যে একটা অন্যরকম পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বচ্ছতার কথা যখনই বলি তখন আমাদের চোখের সামনে ভেসে আসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি। তো উনি এসে লালকেল্লায় উনি ভাষণে বলেন, প্রথমেই বলেন যে লালকেল্লার ভাষণে আমাদের দেশের নেতৃত্বরা এত বর্ষ যাবত গতানুগতিকভাবে ডেভেলপমেন্টের কথা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের কথা বলেন, দেশের মানে আসল কথার উপর কথা বলেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রথম ভাষণ রাখেন, আমরা দেখতে পাই উনি শৌচালয়ের কথা বলছেন। যে একটা স্বাধীন মানে লালকেল্লায় ভাষণ হবে, উনি আশা ছিল অনেকের যে উনি অনেক কথা বলবেন, সায়েন্স নিয়ে কথা বলবেন, টেকনোলজি নিয়ে কথা বলবেন, কিন্তু উনি বলছেন যে স্বচ্ছতা নিয়ে কথা বলছেন, শৌচালয়ের কথা বলছেন। একটা জিনিসকে জানেন তো এই সরকার, আমি যতটুকু বুঝতে পেরেছি, এই সরকার মায়েদের সম্ভ্রম রক্ষা করার ব্যাপারে, কারণ এই সরকার বিশ্বাস করে যে যতক্ষণ না পর্যন্ত আমাদের পরিবারের মায়েদের অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে তারা নিজেদের অধিকারকে সুরক্ষিত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই পরিবারের, সমাজের, এলাকার, রাজ্যের, দেশের উন্নয়ন সম্ভব নয়। একদম। এটা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি। ওই দিক থেকে দেখতে গেলে ওনার প্রথম বিষয় ছিল যে মায়েদের সম্মান রক্ষা করার জন্য সারা ভারতবর্ষের মধ্যে শৌচালয়ের ব্যবস্থা করো। এটা একটা ব্যাপার, এটা বিশেষ করে মায়েদের ক্ষেত্রে বলি যে সূর্যোদয়ের পূর্বে তোমরা শৌচ কাজ সারবে, সূর্যাস্তের পরে যাবে। এটা কেমন ব্যাপার? আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, আমরা নিজেদের উন্নয়নশীল দেশগুলির মধ্যে নিজেদের একই সারিতে আমরা বড়াই করে বলি যে আমরা দেশ এই জায়গায় এসে গেছে, এই দিকে আমরা যাচ্ছি। কিন্তু ওই জায়গায় যেতে গেলে 2014 সালের পূর্বে পর্যন্ত মায়েদের সম্ভ্রম রক্ষা করার বা পরিবারের একটা যে আমরা যে বলি যে মায়েদের অধিকার রক্ষা করার, সেটা কিন্তু করা হয়নি বা স্থাপনা করা না, এটা করা হয়নি। এটাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি লক্ষ্য করেছেন এবং ওনার চিন্তায় ছিল এটা। কারণ আমরা যদি গুজরাটও দেখি, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটেও এইভাবে মানে ডেভেলপমেন্ট করেছেন যে মায়েদের সম্ভ্রমকে রক্ষা করার জন্য উনি চেষ্টা করেছেন। অনুরূপভাবে আজকে আমরা ভারতবর্ষের এরকম কোনো গ্রাম নেই যেখানে আপনার এই সরকারের কাছে আপনি যদি টয়লেটের কথা বলেন বা এইগুলো কথা বলেন, সরকার দেয়নি এমন কোনো ব্যাপার না। কারণ কেন্দ্রীয় সরকার থেকে সরাসরিভাবে এগুলো যুক্ত। এবং আমি নিজে কর্পোরেটর হিসাবে আমি আমার ওয়ার্ডে আজকে আমি খুঁজে পাই না যে কারোবারে যে আজকে সেই একটা টয়লেট দেব, আমি খুঁজে পাচ্ছি না, নেওয়ার মতো লোক নেই। আচ্ছা, তো এটা একটা অন্যরকম ব্যাপার, অন্যরকম মাত্রা। আসল উদ্দেশ্য হলো আমরা পরিবারের মাতৃশক্তিকে তাদের যোগ্য সম্মান, অধিকারটা দেওয়া। একদম। মানে আমরা স্বচ্ছতা নিয়ে অনেক অনুষ্ঠান আমরা শুনেছি, দেখেছি, বা স্বচ্ছতা অভিযান নিয়ে আমরা অনেক কথা বলেছি, আমরা আমাদের ধারণাটাকে তৈরি করেছি। এবং আপনি যে আলোকপাত করলেন যেই জায়গাটাতে, সেটা একটু অন্যরকম। আর সত্যি কথা বলতে আমরা যখন একদম উচ্চ থেকে উচ্চতর যিনি রয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, যখন তিনি ভাষণ দেন বা তিনি যখন কিছু বলেন, তখন আমরা ভাবি যে ঠিক যে বিজ্ঞান নিয়ে কথা বলবেন, প্রযুক্তি নিয়ে কথা বলবেন, উন্নয়ন নিয়ে কথা বলবেন, কিন্তু তার সাথে সাথে তিনি প্রথমেই যেটা প্রজেক্ট করলেন সেটা হচ্ছে আমাদের স্বচ্ছতা নিয়ে এবং আমাদের যে শৌচালয়গুলো আছে সেগুলিকে কিভাবে আরো উন্নত করা যায়, মায়েদের সম্ভ্রম কিভাবে রক্ষা করা যায়। সত্যি কথা, একদম ঠিক, একদম অন্যদিকে কিন্তু আমরা গেছি। এই ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু এগোই,
তাহলে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে গঞ্জে, যেটা আপনি বললেন একটু আগে, যে বিভিন্ন জায়গায় এই যে স্বচ্ছতার খাতিরেই টয়লেট দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, সেই ক্ষেত্রটাকে যদি দেখি, এই গ্রামে গঞ্জে কতটা স্বচ্ছ অভিযানটা কার্যকরী? একটা ব্যাপার, আমরা তো ধরেন ত্রিপুরা ভারতবর্ষের প্রান্তিক রাজ্য ত্রিপুরা, তো ওই দিক থেকে বিচার করলে আমরা রাজ্যের মানুষরা ওই রকম, আপনার মুম্বাই সিটির কথা বলি বা আপনার চেন্নাই সিটি বা আপনার বেঙ্গালুরু সিটি বা আমাদের আগরতলা সমকক্ষ অর্থনৈতিকভাবে কিন্তু না। তো আমরা বেশিরভাগ মানুষ যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষ, আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাই, আমরা কোথাও বিমান যুগে যাই, কোথায় রেল যুগে যাই। যখনই আমরা দিল্লি যাওয়া হতো বা যারা যায়, আমরা দেখতাম সকালবেলা আপনার রেল লাইনের পাশে মানে আপনার জানালা খুলে রাখার মতো অবস্থা ছিল না। এটা কিন্তু সত্য ঘটনা। কিন্তু আজকে আপনি যান, আমি কোনো রাজ্যকে স্পেসিফিক বলছি না, আমি কোনো রাজ্যের নাম নেব না, কিন্তু ভারতবর্ষে এক দুটো রাজ্যের উপর যখন এই ট্রেনগুলি যেত, তখন আমরা যাত্রা করার সময় দেখতাম যে মানে স্লিপার ক্লাসে যখন যেতাম, দেখতাম যে সকালবেলাটা খুবই মানে ভয়ঙ্কর। মানে আপনি রেল দিয়ে যখন যাবেন, এই যখন সূর্য উদয় হতো, এই সময়টা খুবই ভয়ঙ্কর ছিল। তো এখন আপনি যান, আজকে এই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর আজকে 11 বছর চলছে ওনার, তো ওনার যে চিন্তাভাবনা সেটার সুদূর প্রসারী ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি একটা যার এক্সাম্পল দিলাম, যে আমরা যখন সকালবেলা এখন আপনার এই দু একটা স্টেটের উপর দিয়ে দিল্লি যাই বা কোথাও যাই, ওই যে পরিস্থিতি পরিবেশ যে চিত্রটা বা চিত্র দৃশ্যায়ন যে ছিল সেটা অনেকটাই মানে ওই দৃশ্য কিন্তু এখন আমরা দেখতে পাই না। এটা একটা মানে কমন ব্যাপার ছিল। তো ওই দিক দিয়ে বলতে পারি যে এই স্বচ্ছতার এই ব্যাপারটা একটা তো আছে। আর সবচেয়ে বড় কথা, মাননীয় প্রধানমন্ত্রী কাছের ঘরে বসে উপদেশ দেননি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে রাস্তায় নেমে গেছেন। একটা ভারতবর্ষের মতো প্রায় 140 কোটি মানুষের বাস, এই রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী, প্রধান মানুষ, উনি রাস্তায় নেমে রাস্তায় ঝাড় দিচ্ছেন, আপনার যেখানে যাচ্ছেন স্বচ্ছতার উপর জোর দিচ্ছেন, নিজে কাজ করছেন। এবং সবচেয়ে বড় কথা তো সবাই বলে, ভাষণ সবাই দেয়, কথা হলো একটা ভাষণে কতগুলি মানুষ আপনার মোটিভেট হলো, এটা তো ব্যাপার। ভাষণ আপনার ভারতবর্ষে অসংখ্য মানুষ আছেন, অসংখ্য রাজনৈতিক দল আছে, অসংখ্য নেতৃত্ব আছেন। প্রশ্ন হলো একটা ভাষণ দেওয়ার পর আপনার ভাষণে কতজন লোক উদ্বুদ্ধ হলো এবং এটা উদ্বুদ্ধ হয়ে কতজন লোক কাজ করলো, একদম কার্যকরী ক্ষেত্রে কতটা হলো। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সেই ভাষণ দেওয়ার পর এবং উনার যে কর্মপরিধি, সেই কর্মপরিধি বিশ্বাস আস্থা রেখে ভারতবর্ষের মানুষ এটা কাজ শুরু করেছেন। এবং আজকে সবচেয়ে যেটা ভালো লাগে, যে কোনো একটা শুভ দিনেই, ধরুন 15 আগস্ট, 26 জানুয়ারি বা যে বা 2রা অক্টোবর বা যেই দিনগুলি, 23শে জানুয়ারি, মানে যা দিনগুলি আসে, মানুষ কিন্তু যতগুলো ইভেন্ট করে তার সঙ্গে একটা স্বচ্ছতার ইভেন্টও রাখে। এটা কিন্তু মানে এটা সরকার থেকে চাপিয়ে দেওয়া না, মানুষের মন থেকে একটা যে হ্যাঁ আমাকে এটা করতে হবে, হ্যাঁ এটা এতগুলি ভালো, একটা ভালো দিনে একটা মনীষীর জন্মদিন, তো আরো একটা ভালো কাজ করি। এই স্বচ্ছতাটা কিন্তু একটা ভালো কাজের মানে একটা ভালো কাজের মানে স্ট্যাটাসে এসে গেছে। তার মানে এটা বুঝেন একটা যে জাগরণ, আমরা বলি না যে একটা জাগরণ, তো স্বচ্ছতাটা কিন্তু আজকে একটা ভারতবর্ষের জাগরণে পরিণত হয়েছে। এবং এজ এ রেজাল্ট আমরা যদি ত্রিপুরার কথা বলি, আমরা এই এএমসি বা 2018 সালের পূর্ব থেকে 2018 সালের একটা যুগ ছিল ত্রিপুরায়, আফটার 2018 একটা অন্য যুগ আমরা দেখতে পাচ্ছি। স্বচ্ছতাটা শুধু রাস্তাঘাট পরিষ্কারই না, স্বচ্ছতার সঙ্গে অনেক কিছু রিলেটেড। স্বচ্ছতা থাকবে তো আপনার সুস্বাস্থ্য থাকবে, স্বচ্ছতা থাকবে তো মানুষের মানসিকতা ঠিক থাকবে। একটা বা আমরা কি করি, আমরা অনেক সময় বাচ্চাদের নিয়ে পার্কে যাই, মন্দিরে যাই বা কোথাও একটু বেড়াতে যাই, পাহাড়ে যাই, কেন যাই? যে আমরা মন মানসিকতা যাতে আরও ভালো হয়, ঈশ্বরের সঙ্গে যদি মন্দিরে যে কানেক্টিভিটি হয় ঈশ্বরের সঙ্গে আমরা চেষ্টা করি ওনার কাছে আমাদের আস্থা নিবেদন করার, এবং একটা ভালো পরিবেশে যাওয়া, মানে যাতে একটা গিয়ে আমরা মনটা ভালো হয়, মানসিকতাটা ভালো হয় এবং আমরা যে সঠিকভাবে চলতে পারি। তো এই যে আজকে যে আমরা যদি আগরতলার কথা বলি, 2018 সালের পর থেকে আগরতলা আজকে পর্যন্ত, আগরতলার কি বলে এটা কায়াকল্প পরিবর্তন হয়েছে। একটা আমরা একজন মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে এই 7 বছরে রাজ্যের মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। মানে এই রাজ্যের মানুষের আগে কি ছিল না, মানুষ সব জানে, কিন্তু জানা আর উপলব্ধি করা, এই 7 বছরে আমাদের রাজ্যের মানুষ কিন্তু উপলব্ধি করতে পেরেছে বেশিরভাগ মানুষ। আমি কেন বেশিরভাগ বলছি, এখনও দেখবেন কোনো জায়গায় আমাদের যে আগরতলা, ধরে আমি আগরতলার কথাই বলি,
51টা আমাদের এএমসি ওয়ার্ড আছে। তার মধ্যে কিছু কিছু জায়গায় ধরেন 2-4টে জায়গায় দেখবেন এখনও আমাদের এএমসি যারা সাফাই কর্মীরা তারা সকালবেলা আপনার এই ড্রেনগুলি পরিষ্কার করে রাস্তাঘাট ঝাড় দেয়, সন্ধ্যার পর ঠাস করে একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিল। এখন প্রশ্ন হলো বাড়ি বাড়ি যে গার্বেজ কালেকশন করা 60 টাকা নেওয়া হয়, যারা গার্বেজ কালেকশন করে কেউ কি পারতে এই কাজ করে না, অন্য কাজ যদি থাকতো যে যেইটা অন্য কাজের জন্য আমি পারছি না এই কাজটা করি, সরকার পয়সা দিচ্ছে এটার মধ্যে, মানুষ থেকে বাড়ি বাড়ি 60 টাকা করে নিচ্ছে। এখন প্রশ্ন হলো যারা এই যে প্যাকেটটা আপনার ড্রেনে ফেললো তাদেরকে 60 টাকা দেওয়ার ক্ষমতা আছে কিনা। আমি জানি আমরা যখন একটা কোথাও একটা ফাস্টফুড খেতে যাই, চিকেন এগ রোল খেতে গেলেও 60 টাকা চলে যায়। একটা চা খেতে যাই, চায়ের অনেকগুলো দোকান আছে আগরতলা, 20 টাকা 30 টাকা একটা চায়ের দাম, চা খেতে যাই। কেউ পান 15, 20, 30টা পান খেয়ে নেয়। যারা এরকম খরচা করতে পারে, যারা প্রতিষ্ঠিত পরিবার, বাড়িতে 1তলা 2তলা বিল্ডিং আছে, তারা তাদের বাড়ি থেকে কোনো জায়গায়, সবার কথা বলছি না, একটা প্যাকেট নিয়ে ড্রেনে ফেলে দিল। এটা তো অ্যাকচুয়ালি আমি যে বললাম যে বেশিরভাগ মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে, কিন্তু অল্প সংখ্যক মানুষ তাদের যে পুরানো অভ্যাস সেটা তারা ছাড়তে পারছে না। তো আমি আপনাদের মধ্যে আবেদন রাখবো যে 60 টাকা দেওয়া যায়। আসল কথা কি, আমি 10 দিন ফেলবো, 11 দিনের দিন কেউ কিন্তু দেখবে, কেউ না কেউ তো দেখবে। যখন দেখবে আপনার এলাকায় যেই সম্মানটুকু আছে সেটা কিন্তু থাকবে না। কেউ বলবে না আপনাকে এসে যে আপনি এটা ফেললেন, হয়তো কেউ বলতে পারে, কিন্তু আপনার সম্বন্ধে আপনার বর্তমানে আপনার এলাকায় ফ্রেন্ড সার্কেলে আলোচনা হবে যে এরকম বাবুর বাড়ি থেকে এরকম বাবু বা ওনার মিসেস বা ওনার ছেলে বা মেয়ে এসে ড্রেনের মধ্যে এখনো 60 টাকা না দিয়ে 60 টাকা দিতে চায় না, পারে না বলবে না, 60 টাকা দিতে চায় না, এটা ড্রেনের মধ্যে ফেলে দিল। একদম মানসিকতাটা কি হবে না, এটাই মানে আমাদের এইটাই একটা কথা যে প্রথম থেকেই আমরা যে কোনো অভিযান বা যে কোনো নতুনভাবে যখন আমরা পথ চলা শুরু করি, সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন, আমাদের দৃষ্টিকোণের পরিবর্তন। একটা ছোট্ট দৃষ্টিকোণে কিন্তু একটা জিনিসই অন্যরকম, ওখান থেকে আপনি যেটা 6 দেখছেন এখান থেকে আমি সেটা 9 দেখি। তো সুতরাং এই দৃষ্টিকোণ আমাদের সমাজটাকে, গোটা সমাজটাকে জড়িয়ে রয়েছে এবং সেটা চেঞ্জ করতে পারে একমাত্র আমাদের মানসিকতা এবং দৃষ্টিকোণের পরিবর্তন। এই কথাগুলোর সাথে যদি আমরা যাই তাহলে আমাদের গোটা সমাজ ব্যবস্থাকে যদি আমরা বলি, শুধুমাত্র স্বচ্ছ ভারত একটি অভিযান নয়, কিন্তু আপনি একটা খুব সুন্দর শব্দ এখানে দিয়েছেন যেটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে জাগরণ। একটা স্বচ্ছ ভারত এবং জাগরণ, এই কথা দুটো একদম পরিপূরক এখন একটার। আমরা স্বচ্ছ ভারতের সাথে শুধুমাত্র স্বচ্ছতা নয় যে ঘর বাড়ি পরিষ্কার রাখা, ড্রেন পরিষ্কার রাখা, ওইগুলো নয়। আমরা সব কিছু নিয়ে আমাদের মানসিকভাবে আমাদের স্বচ্ছ হতে হবে। আমাদের অফিসে, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মানসিকতা স্বচ্ছতা দরকার, সেটা নিয়ে একটু বলুন। দেখুন, আমরা বাড়িতে যখন আমরা ঘরে দেখবেন এখন একটা এই ডাস্টবিন রাখা, একটা বাচ্চা ধরেন 5 বছর 7 বছর একটা চকলেট দেওয়ার পর র্যাপারটা নিয়েও কিন্তু ডাস্টবিনে ফেলছে। এই যে একটা পারিবারিক শিক্ষা, এই শিক্ষাটা আপনার এই টোটাল আমাদের পুরো যে সমাজটা আছে না, এই বাচ্চারা যখন বড় হবে ওর মানসিকতা কিন্তু সেম থাকবে। ও শিখে নিয়েছে পারিবারিক যে শিক্ষাটা আছে না, ও কিন্তু যে বাড়িতে একটা র্যাপার নিয়ে ওর বাড়িতে ডাস্টবিনে ফেলে, ও কিন্তু রাস্তায় গিয়ে আপনার একটা আবার নিয়ে সবার সামনে ফেলে দেবে না। ও গিয়ে খুঁজবে যে আমি যে একটা চকলেট নিলাম ফেলবোটা কোথায়। একদম, এটা তো একটা ব্যাপার। তো আপনারা একটা জিনিস জানেন যে আমরা সরকারি অফিসই বলুন বা পাবলিক সেক্টরই বলুন বা এই বলুন, আস্তে আস্তে মানুষের মধ্যে একটা চেঞ্জ আমরা এখন দেখতে পাই। আমরা আগে অফিসে যখন আমরা দেখতাম যে আমাদের যারা গার্জিয়ান, আমার কাউন্সিলর হওয়ার আগের কথাই বলছি, আগরতলা শহরের কথা যদি বলি, আগরতলা শহরে আপনি বিশেষ করে যেই আমাদের বড় রাস্তাগুলি আছে, রাস্তার পাশগুলোতে অনেক আবর্জনা থাকতো। আগে সকালে থাকতো, আজকে থাকতো, কালকে থাকতো। নিউজ চ্যানেলগুলিতে দেখতাম যে শকুন্তলা রূপে আবর্জনা স্তূপ 4 দিন ধরে নেওয়া হচ্ছে না। আমি নিজে দেখেছি মোটর স্ট্যান্ডে আবর্জনা স্তূপ আজকে 1 সপ্তাহ ধরে নিচ্ছে না। এটা একটা মানে কি বলে, মানুষে বলে না যে এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এটা কি প্রশাসন তো তখনও ছিল, আপনার এএমসি বলেন বা অন্যান্য দপ্তর বলেন, তখনও ছিল, এখনও আছে। আসল কথা হলো আজকে যদি আজকে থেকে 7-8 বছর আগরতলা, এবং আজকে যারা 7-8 বছর পর যদি কেউ আগরতলাতে আসে, আগরতলা শহরকে দেখে একটু হলো মানে ভাববে যে আগরতলাটা কি, এটা কি আসলে আগরতলা?
আমি 8 বছর আগে বা 10 বছর আগে আগরতলা যা দেখলাম এবং আজকের আগরতলার তো কোনো মিল নেই। একদম 10 বছর আগের আগরতলা এবং আজকের আগরতলার কোনো মিল নেই। একদিকে যেমন আপনার প্রশাসনিকভাবে আমি যে প্রথম বললাম যে আগের প্রশাসন ছিল, এখনও ছিল, তখনের প্রশাসনিক যারা প্রশাসনের বিভিন্ন মানে পদে যারা ছিল বা বিভিন্ন স্তরে যারা ছিল, এই লোক আজকেও একই লোক আছে। তখন তারা যে মানে কাজ করানোর যে মানসিকতা বা নিউ কিছু ইনভেন্ট করার যে মানসিকতা, এটা ছিল না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যগণ, অফিসার তো একই আছে, টেবিল বদল হয়েছে। আপনার যারা আপনার টিসিএস অফিসার বলেন বা আইএস বলেন, এক দুজন পরিবর্তন হতে পারে, বা গ্রেড 1 অফিসার বলেন, তারা তো এদিক থেকে সেদিক তারাই তো আছে একদম। কিন্তু তখনও তারাই ছিল। তখনের কাজের গতি আজকের কাজের গতি অনেক ডিফারেন্ট। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, তাদের মানসিকতা হলো মানুষকে সঠিকভাবে সঠিক পরিষেবা দাও। অনুরূপভাবে 2021 সালের লাস্টে 2022 সালে আমাদের পৌর নিগম যেটা গঠন হলো, আমাদের মাননীয় মেয়র সাহেব, ওনার মানসিকতা অনেক ওপেন মাইন্ডেড। কাজ করো, তুমি জায়গা নিয়ে বসে থাকবে, কাজ করবে না, হবে না। মানে তুমি মানুষের জন্য এখানে এসছো, তুমি মানুষের জন্য কাজ করো। এবং এগুলো আমরা আমাদের এই উচ্চ পদে যারা আছে তাদের থেকে বা আমাদের মেয়র সাহেব থেকে আমরা এগুলো দেখি। তো আমাদের যিনি প্রধান, উনি যেভাবে কাজ করছেন, তো এগুলো দেখে তো আমাদের মনে আসে আমরা নিয়ে কোনো কাজ থেকে পিছিয়ে যাই, সেই মোটিভেটেড হওয়া। এটা কিন্তু আমাদের কেউ বলে না। আমাদের আগরতলা শহরের সারা রাজ্যে একই অবস্থা। 51 জন কর্পোরেটরের মধ্যে কিন্তু একটা অঘোষিত কম্পিটিশন চলে, একদম মানে স্বচ্ছ প্রতিযোগিতা যেটাকে বলা হয়, স্বচ্ছ প্রতিযোগিতা। এখানে স্বচ্ছতা রয়েছে, স্বচ্ছতা রয়েছে যে কিভাবে কে বেশি কাজ করবে। কারণ আপনি যখন যত বেশি, সবাই ভালো কাজ করে, আগরতলা পৌর নিগমের 51টা ওয়ার্ডে সবাই ভালো কাজ করে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু তার মধ্যে একটা কম্পিটিশন, আমার মনে একটা কম্পিটিশন থাকে যে আমার পাশের ওয়ার্ড চাইতে আমার ওয়ার্ডটা ভালো কাজ করতে হবে, পরিষ্কার থাকুক। আর স্বচ্ছতা যখন আপনি একটা কথা বলবেন, শুধু রাস্তাঘাট পরিষ্কার, ড্রেন পরিষ্কার, শুধু এটার মধ্যে থাকলে চলবে না। স্বচ্ছতা মানে আমাদের নিজস্ব জীবনের সেটা প্রযোজ্য। আমরা একটা কথা বলি, 2018 সালের পূর্বে আমরা একটা দেখতাম যে এই রাজনৈতিক মিছিল মিটিংয়ের মধ্যে বেকারদের দিতে হবে, করতে হবে, এরকম একটা প্রবণতা ছিল। এবং একটা বেকার যুবক যুবতী তারা আপনার চাকরির জন্য পার্টি অফিসে দৌড়াতো, আমরা যেটা দেখতাম। কিন্তু 2018 সালে এই সরকার আসার পর স্বচ্ছতার কথা যেহেতু বলছেন, আমি এটা বলছি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী দুইজনেই একটা জিনিসের উপর গুরুত্ব দিয়েছেন, সেটা হলো পড়ালেখা করবে, চাকরি হবে। কম্পিটিশন আপনার যেই সরকারি যেই দপ্তরের চাকরি হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বচ্ছভাবে চাকরি হচ্ছে। আপনি ওই মন্ত্রীর ভাই, ওই মন্ত্রীর সেই, এই মন্ত্রীর হে, ওই নেতার সেইটাই হবে না। তোমার মধ্যে যদি যোগ্যতা থাকে, তুমি পরীক্ষা দাও, চাকরি পাবে। এটা তো স্বচ্ছ, ইট ইজ এ পার্ট অফ আপনার স্বচ্ছতারই এটা। তো এই যে একটা ত্রিপুরার মানে একটা পরিবর্তন, আমূল পরিবর্তন। এবং একটা জিনিস কি জানেন তো, আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। আপনি যদি বলেন যে উচ্চবিত্ত লেস দেন 10%, মানে 10% বেশি উচ্চবিত্ত হবে না। আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি এবং মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বেশি। একটা এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবর্তী পরিবারের মা বাবা কী চিন্তা করে, আমাদের মতো পরিবার কী চিন্তা করি, আমরা করি যে সবাই ছেলে মেয়েটাকে শিক্ষা দাও। এবং আমরার চিন্তা যে আমার ছেলে মেয়ের যতটুকু যোগ্যতা আছে, সেই যোগ্যতা মতো সে কাজ পাক, যে যোগ্যতাই আছে। আমরার মতো গরিব ফ্যামিলির মানুষরা কিন্তু ভাবে না যে তুমি মাথার উপর দিয়ে লেখাপড়া না করে কারোর উপরে বসে। নো, এটা গরিব পরিবারের প্রধান সম্বল হলো ছেলে মেয়েকে অ্যাসেট করা। পয়সা ব্যাংকে রাখা অ্যাসেট না, কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবর্তী পরিবারের মা বাবারা ভাবে আমার অ্যাসেট হলো আমার ছেলে মেয়ে। একদম ঠিক। এবং আমার ছেলে মেয়ে পড়ালেখা করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাক। এবং স্বচ্ছতা যদি আমরা বলি, রাস্তাঘাট, নালা পরিষ্কার, এলাকা পরিষ্কারের পাশাপাশি আমরা সরকারি চাকরির ক্ষেত্রেও যদি বলি, আজকে কিন্তু ত্রিপুরা যে কেউ বলতে পারবে না যে একটা টিচারের চাকরি দেওয়া, একটা গ্রুপ ডি চাকরি দেওয়া, গ্রুপ সি চাকরি করা, একটা হাই অফিসিয়ালের চাকরি করা স্বচ্ছতার মাধ্যমে হয়। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির লোকই হন না, হবে না। আপনি মেয়র সাহেবের একদম ঘরের লোক হন না, যদি কেউ বলেন যে আমার ভাইয়ের চাকরিটা করে দিন না, বলবে এইটা হবে না।
হ্যাঁ, পরীক্ষা দিতে বলো, যদি হয়। তো এটা একটা চেঞ্জ, এবং রাজ্যের মানুষ এটা গ্রহণ করেছে। আমাদের রাজ্যের মানুষ যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, রাজ্যের যেই মানে আপনার চাকরি ক্ষেত্রে যে স্বচ্ছতা, এটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। এবং এটা ধীরে ধীরে একটা মানে শুভ দিক কেন বলবো না, আমাদের ত্রিপুরা, আপনার বেঙ্গল, দুইটা পলিটিক্যালি সবচেয়ে বেশি অশান্ত রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে, সঙ্গে কেরালা। পশ্চিমবাংলা, ত্রিপুরায় আমরা ইতিহাস যদি আমরা দেখি, অশান্ত পরিবেশের একটা ইলেকশন যাবে, বাড়িঘর পুরাবে, এই হবে সেই হবে, মানে একটা আতঙ্কজনক পরিস্থিতি পশ্চিমবাংলায় এখনো আছে। কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এটা আস্তে আস্তে কমছে। কিভাবে কমছে? মানুষ যখন বুঝতে শুরু করেছে যে এই সরকারের আমলে আমি যদি যতই বিজেপি করি আর মারদাঙ্গা করি তারপরেও চাকরি পেয়ে যাও, নো। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন সবসময় যে আমাদের যেই আইনটা আছে, আমাদের যে নিয়ম কানুন, সেটা তুমি মানতে হবে। তুমি বিজেপি করো আর কংগ্রেস করো, সিপিএম করো, আইএনপিটি করো, ত্রিপুরা মতা করো, মানে যে কোনো রাজনীতিক তুমি তোমার এই সরকারি আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা, তার মধ্যে তোমাকে থেকে কাজ করতে হবে। তুমি উশৃঙ্খলতা করবে, তোমাকে দল সাপোর্ট করবে, সরকার সাপোর্ট করবে, নো। এটা কিন্তু আস্তে আস্তে ত্রিপুরা যে চেঞ্জ হচ্ছে, ত্রিপুরার পরিবেশ পরিস্থিতি অনেকটা চেঞ্জ। আপনার গত যে দুর্গাপূজাগুলি গেল, আপনারা জানেন, একটা অন্য বিষয় যাচ্ছে। রাজ্যের মধ্যে মানে সারা রাত এইভাবে নির্ভয়ে আপনার দুর্গাপূজা দেখে। আগেও দুর্গাপূজা হয়তো দেখতো মানুষ, কিন্তু এখন একটা ইনসিডেন্ট আপনি দেখাতে পারবেন না দুর্গাপূজাকে নিয়ে রাত্রেবেলা যে একটা কোনো ঘটনা হয়েছে। এটা কৃতিত্বকার রাজ্যের মানুষের। প্রশাসনটা চালাচ্ছেন বিজেপি দল দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু কৃতিত্বটা চেষ্টা করেছেন সরকার, কৃতিত্বটা রাজ্যের মানুষের। কারণ রাজ্যের মানুষ এই শান্তিটাকে চাইছে। রাজ্যের মানুষ যদি শান্তি যদি না চাইতো, এটা যত প্রশাসন চেষ্টা করলেও পারতো না। এত বড় মানে আমাদের রাজ্য, এই রাজ্যের সব জায়গায় তো পুলিশ দেওয়া সম্ভব না। মানুষের প্রথম যে কথাটা বললাম, এই রাজ্যের মানুষের মানসিকতার বেশিরভাগ মানুষের পরিবর্তন হয়েছে, শান্তির দিকে যাচ্ছে, স্বচ্ছ পরিবেশ চাইছে, স্বচ্ছ প্রশাসন চাইছে, সার্বিক দিকে একটা সুন্দর পরিবেশ চাইছে রাজ্যের মানুষ। এই রাজ্যের মানুষের সাথে সাথে আমার ভালো লাগছে স্যার যেটা বললেন যে রাজ্যের মানুষের মানসিক পরিবর্তন যেটা, সেটা তো অবশ্যই একদিনে হয়নি। এই যে মোটিভেশন, দিনের পর দিন বিভিন্ন রকমের কথা শোনা, বা সেটাতে বলো না, কথা শুধু শুনলেই হয় না, তাতে আমল করতে হয়, এবং তাতে কার্যকরী করার জন্য আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন, রাজনৈতিক প্রতিনিধিরা এবং আমাদের যারা সরকারি প্রতিনিধিরা রয়েছেন, তাদের পথ অনুসরণ করাটা একটা ব্যাপার রয়েছে। এবং সর্বপ্রথম বা সর্বোচ্চে যিনি রয়েছেন, তার দিক নির্দেশিকায় কিভাবে চলা, সেটাও একটা রয়ে গেছে। ভারতবর্ষের এই যে প্রেক্ষাপটে স্বচ্ছ ভারতের সাথে সাথে আমাদের দেশপ্রেম বা দেশভক্তির একটা কথা থেকে যায়। মানুষের মানসিকতার কথা যখন আসে, তখন আমার যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন, অনেকে একটু রাগ করতেও পারেন। ব্যাপারটা হচ্ছে যে একটু আগে আপনি যে কথাটা বললেন, আমাদের প্রশাসন বা আমাদের সরকারি ক্ষেত্রে কিন্তু চেষ্টা করে চলেছে, এএমসি একদম নিরলসভাবে চেষ্টা করে চলেছে কিভাবে আমাদের রাজ্যের রাস্তাঘাট বা সব কিছু মোটামুটি ঠিকঠাক করে রাখা যায়। অনেক জায়গায় আমাদের কিছুটা স্বভাব বাদশাদে, যেখানে একটা ড্রেন হয়তো বা আজকেই পরিষ্কার করেছে, এর 2-4 দিনের মধ্যেই সেটাকে আবার আমরা ভরিয়ে ফেলি। তো সেটা নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তার জায়গা রয়ে গেছে। তাছাড়াও অন্যান্য ক্ষেত্রকে যদি আমরা দেখি, এএমসি কিভাবে কাজ করছে, দেখুন আপনি আমরা যদি 2018 সাল আগে দেখি, রাজ্যে একটা ছোটোখাটো বৃষ্টি হলেই 2 দিন 3 দিন আপনি রাস্তার মধ্যে জল থাকে। বিশেষ করে শকুন্তলা রোড, আমার বাড়ি শিবনগর ধলেশ্বর এরিয়া, আপনার এই বিবিসি ক্লাবের এরিয়া, আপনার বনমালীপুর, বারো আপনার রামনগরের, আপনার বাড়ি রামনগর বা দশমীঘাট বা ওই সব সাইডে দিয়ে আপনার একটা 2 দিন 3 দিন জল লেগে থাকতো। এবং রাজনীতি করি বহুদিন যাবত, আমি 1990 থেকে রাজনীতি করি, বই আন্দোলনের সঙ্গে আমরা জড়িত। তো বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমরা এই আগরতলা শহরের চেয়ারম্যান ছিলেন আপনার এই শঙ্কর দাস, বা পরে মেয়র হয়েছেন আমরা প্রফুল্ল সিং, একাধিকবার আমরা মিলিত হই বিভিন্ন কারণে, যে আগরতলা শহরের এই জল সন্ত্রাস থেকে আমরা কিভাবে মুক্ত পাবো, জল সন্ত্রাস। তো আমরা এই শঙ্কর বাবু এবং প্রফুল্ল সিনহা, তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল, তো ওরা একটা কথা বলতো যে আগরতলা শহরটা হলো কড়াইয়ের মতো। হ্যাঁ, এই কথাটা আমরা অনেক শুনেছি। তো বলতো আগরতলা শহর কড়াইয়ের মতো। তখন আমরা বলতাম এই যদি কড়াই হয়, আমরা তো আর এই টেকনিক্যাল ম্যান নয়, ইউ আর নট টেকনিক্যাল ম্যান। তো আমরা বলতো এটা থেকে উদ্ধারের রাস্তা কি, বলো এটা সম্ভব না। তো এই যে একটা ব্যাপার যে আগরতলা শহর কড়াই উদ্ধার সম্ভব না। 2021 সালের লাস্টে 22-এ যখন আমাদের, বা 2018 সালে যখন সরকার এই রাজ্যে আসে,
তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বনমালীপুরে একটা জায়গা উনি বললেন যে আমি এই আগরতলা শহরকে এই জল সন্ত্রাস থেকে মুক্ত করব। তখন আমরাও মনে মনে ভাবলাম যে উনি তো বললেন, কারণ ওই মাথায় রয়ে গেছে না কড়াইটা। আগরতলা শহরটা কড়াই, তো উনি কিভাবে মুক্ত করবেন? তো সেইভাবেই দেখলাম উনি আস্তে আস্তে কাজ একটা শুরু করলেন। তারপর আমাদের এএমসি গঠন, এএমসি হওয়ার পর আমি যখন এএমসিতে যাই তখন বনমালীপুরে আমরা একটা জলের পাম্প বসানো হয়, কাজ শুরু হয়েছে। আমাদের মেয়র সাহেব ভিজিটে গেলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী গেলেন, আমাদের অন্যান্য নেতৃত্ব যারা গেলেন, আমিও গেলাম। তো একটা নতুন কর্পোরেটর হয়েছি, তো আমিও প্রথমত কাজ শিখতে শুরু করলাম। সব তো আমি জানি না, কারণ বর্তমান মেয়র তো আপনার আগের চেয়ারম্যান ছিলেন, উনি জানেন, কাজের অভিজ্ঞতা আছে। তো আমি বেশি করে ওনার সঙ্গে থাকতে শুরু করলাম। উনি কীভাবে কাজ করেন, কি করেন, সব তো আমি জানি না। রাজনীতি করেছে বহুদিন, কিন্তু প্রশাসনিক ব্যাপারটা আমার এতটা জানা ছিল না। তো আস্তে আস্তে আমি দেখলাম, কাজ শিখতে শুরু করলাম। তো পাম্পটা যখন বসানো হলো দেখলাম যে যত বৃষ্টি হোক 8 ঘন্টার মধ্যে জল পরিষ্কার। এবং আপনার শকুন্তলা রোড আমার নিজস্ব বিজনেসও আছে, তো এটা প্রত্যেক বছর দেখতাম 3 দিন 4 দিন জল থাকতো। তো এতগুলো যখন কাজ হচ্ছে আস্তে আস্তে দেখলাম শকুন্তলা রোডে আর 1 ঘন্টা 2 ঘন্টা বেশি যত বৃষ্টি হোক জল থাকে না। এবং বনমালীপুর যে দিঘি আমাদের, যে আপনি বিবিসি ক্লাবের এরিয়া, পাগলা দেবতা মন্দিরের অপোজিট সাইডে যেই, সেই যে 3 দিন 4 দিন জল থাকা ঘন্টা 2 ঘন্টা পরিষ্কার। মানে মোট কথা আমরা সুফল পেয়েছি। এবং আজকের দিনে প্রায় 18টা পাম্প আমাদের রাজ্যের, মানে আগরতলা শহরে বৃষ্টি আসলে কিন্তু কাজ হয়। এবং আজকের দিনে কড়াই বলুক আর ডেক বলুক আর বাটি বলুক, এই 3 দিন কিন্তু জল ত্রিপুরা, মানে আমরা ত্রিপুরা রাজধানী আগরতলাতে থাকে না। কড়াই হোক আর যাই হোক থাকে না। আসল কথা হলো মানুষের কাজ করার মানসিকতা। তো আমাদের মাননীয় মেয়র সাহেব, আমাদের রাজ্য সরকার অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়, প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, যেভাবে কাজের যে মানসিকতা, এই কাজের মানসিকতার দরুন মানে কাজ হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী বলেন আমাদের যে কোন কোন জায়গায় কোনো সমস্যা থাকলে বলবে, মাননীয় মেয়র সাহেবকে বলেন। মেয়র সাহেব আমাদেরকে বল যে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। আসল কথা মানুষের জন্য কাজ করার মানসিকতা দরকার। মানসিকতা থাকলে আপনার রাস্তা বেরোবেই, কম আর বেশ। খুব খুব সুন্দর কথা হয়েছে যে আজকে সত্যি কথা বলতে এই যে মানসিকতা যদি থাকে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে সত্যি কথা, মানসিকতা থাকলেই কিন্তু আমাদের নিজস্বতা নিয়ে আমরা কিন্তু রাস্তা বের করতে পারি। অনেক 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 ধন্যবাদ জানাবো এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের কথা থেকে আমরা একদম বিভিন্ন দিকে আমরা আজকে গেছিলাম। আমার মনে হয় বিভিন্ন আলোচনার ক্ষেত্রে যেটা তুলে এনেছেন আজকে আমাদের অতিথি, তা হচ্ছে স্বচ্ছতা শুধুমাত্র আমাদের বাড়ি ঘরের স্বচ্ছতা নয়, আমাদের মানসিক স্বচ্ছতার ভীষণ প্রয়োজন। এবং স্বচ্ছতার সাথে সাথে আরেকটি শব্দ যেটা তিনি জুড়ে দিয়েছেন সেটা হচ্ছে জাগরণ। তো সুতরাং স্বচ্ছতা এবং জাগরণকে নিয়ে আমরা সকলে মনের দিক থেকে সুচিতায় পরিণত করব আমাদের মানসিকতাকে। আমরা বলবো আমরা স্বচ্ছতা, সুচিতা এবং শুভ্রতার মাধ্যমেই আমাদের দেশকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দিতে বদ্ধপরিকর। সবাই ভালো থাকবেন, স্বচ্ছ থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।